একই সাথে রোগের আশঙ্কা ও বাণিজ্যের সম্ভাবনা দুদিকই সামাল দেয় ওষুধ শিল্প। এর সাথে মানবতা জড়িয়ে আছে। আর কোভিড মহামারীতে সেই অভিজ্ঞতা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। স্বাধীনতার পর গুটি গুটি পায়ে যে ওষুধ শিল্পের যাত্রা শুরু, এখন তাতে বছরে তৈরি হচ্ছে 24,000 ব্র্যান্ড, তৈরি হয়েছে রপ্তানির বিলিয়ন ডলারের বাজার। কিন্তু তারপরও কি গ্রাহক সাশ্রয়ী দামে ওষুধ কিনতে পারছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের দ্য বিজনেস উইথ সীমা স্টিল। সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ ফেরদৌস খানকে। আসুন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব ফেরদৌস খান, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে সময় দিয়েছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। আপনার কাছে ধন্যবাদ জানাই। এক ধরনের কথা সবাই যখন কোভিড কারা ডিল করছে সেটা যখন বলে, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ডাক্তাররা যদি ফ্রন্টলাইনার বা সেনা হন, আপনারা হচ্ছেন অস্ত্র তৈরি করে দিয়েছেন, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যারা কাজ করেছেন। আমি শুরুতেই ওই অভিজ্ঞতাটা জানতে চাই যে যখন কোভিড আসবে করছে বা চলে আসলো, আপনাদের আমার মনে হয় না বসে থাকার সুযোগ ছিল, বাড়িতে আপনাদের কাজ করতে হয়েছে। এই এক্সপিরিয়েন্সটা সবার আগে একটু জানতে চাই, কেমন ছিল যখন মহামারী তীব্র ছিল? হ্যাঁ, আসলে ওই সময়কার যে ভয়াবহ চিত্র, সেটা আমরা যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো যে কীরকম সিচুয়েশন এই জাতি বা এই পৃথিবী পার করতেছিল তখন। এখন একটু পরিস্থিতি অনেক ভালো, তো এই কারণে আমরা হয়তো ভুলে যাচ্ছি। যখন এটা আমাদের দেশে শুরু হলো, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হয়তো আমরা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অতি অল্প সময় হয়তো এটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হার এক্সেলেন্সি ওনার দিক নির্দেশনায় এবং দেশের সার্বিক আরও অনেকের সহযোগিতায়। সেই সময় ফ্রন্টলাইনার যারা ছিলেন স্বাস্থ্যকর্মী, তারা সত্যিকার অর্থে জীবন বাজি রেখে তারা মানুষের চিকিৎসা করছে, এটা সত্য কথা, অস্বীকার করে কোনো পথ নেই। বিশেষ করে চিকিৎসকরা তাদের ফ্যামিলি, তাদের সব কিছু ফেলে রেখে, তারা জীবন বাজি রেখে তারা কিন্তু যুদ্ধ করছে। আর ডক্টর আর পেশেন্ট দেখছে, ওষুধ লিখছে, ট্রিটমেন্ট করছে, সব ঠিক আছে। কিন্তু এই ওষুধগুলো সময় মতো সেখানে সাপ্লাই দেওয়া, অথবা ইনফরমেশনটা শেয়ার করা, অথবা তাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে থাকা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু সবসময় ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আমি বলি, আমাদের ছেলেরা তো যারা, বিশেষ করে যারা আমরা অফিস করি, তারা তো সবসময় অফিস করছি। আমার ফ্যামিলি মেম্বার যারা বাসায় থাকেন তারা সবসময় টেনশন করছেন। আর যে ছেলেগুলা, যে ডিস্ট্রিবিউশনের ছেলেগুলো বা সেলসের ছেলেগুলো যারা সার্বক্ষণিকভাবে কঠিন লকডাউনের মধ্যে তারা ওষুধের দোকানে যাচ্ছে, অর্ডার কালেকশন করছে, হসপিটালে যাচ্ছে, ওষুধের ডিমান্ডটা নিচ্ছে এবং অ্যাকর্ডিংলি পৌঁছে দিচ্ছে, সেই কাজটাও কিন্তু অনেক জটিল ছিল। তাদের পরিবারের অন্যান্য সদস্য আছে, তাদের মা বাবা আছে, তাদের সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে ফেলে রেখে জীবন যুদ্ধে তারাও কিন্তু নেমে পড়ছে ওই সময়। তো এইটা করার জন্য আমরা যেটা করলাম সেটা হলো, আসলে তো এটা জটিল একটা কাজ ছিল সেখানে। তো এখানে প্রথমে আমরা যে সমস্ত ছেলেরা ফিল্ডে কাজ করে তাদের কিন্তু অনেকটা কাউন্সিলিংয়ের করার মতো করা হলো, এবং সেখানে শুধুমাত্র তাদেরকে বলা হলো এটা তোমার আর্নিং একটা জব না, কিন্তু এটা হলো জাতিকে সেবা করার এই সুযোগটা তুমি আর কখনো নাও পেতে পারো। যেমন 71 সালে যারা যুদ্ধ করছেন, যারা মুক্তিযোদ্ধা, তারা কিন্তু এই দেশ মাতৃকা, দেশের মানুষের যে সেবা করে দেশকে স্বাধীনতা নিয়ে আসছে, আমরা পরবর্তী জেনারেশন আমরা কিন্তু আর কখনোই এই সুযোগটা পাবো না। তো এইভাবেই তাদেরকে মোটিভেট করা লাগছে আমাদেরকে, তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তাদেরকে উৎসাহ দেওয়া লাগছে আমাদেরকে। আর পাশাপাশি আমরা যারা এই প্রফেশনে আছি আমরা সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গেই ছিলাম, যার ফলে। আর এখানে আর একটা জিনিস, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যেটা ডিজিডিএ বলে, তাদেরকে ধন্যবাদ দিতে হয় এই কারণে, ওই সময় সারা পৃথিবীতে যে সমস্ত নেওয়ার মলিকুলগুলো আসছিল কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে, আমাদের এখানে কিন্তু এরকম আছে যে একদিনে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিছে আমাদেরকে, এবং আমরা র মেটেরিয়ালস যত দ্রুত সম্ভব বাইরের থেকে এনে, আমাদের এখানে তো এই সমস্ত র মেটেরিয়ালসগুলো তৈরি করতে পারি না আমরা, তো সেগুলো দ্রুত এনে আমরা দিনে দিনে এগুলো তৈরি করে মানুষের সেবার আমরা এগুলো সাপ্লাই করছি সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। বিশেষ করে আমরা যে কটা বড় কোম্পানি নিজেদেরকে মনে করি বাংলাদেশে, আমাদের দায়িত্বভারটা অনেক বেশি ছিল, যার ফলে আমরা মনে করি
আমরা আমাদের সঠিক দায়িত্বটা আমরা পালন করতে পেরেছি। এরকম একটি জায়গায় এটা কৌতূহল হচ্ছে, ধরুন একই ধরনের ওষুধের হঠাৎ করে চাহিদা বেড়ে গেল কোভিড মহামারী মোকাবেলা করার জন্য, আবার অন্য ওষুধগুলোও তো তৈরি করে বাজারে সরবরাহ ঠিক রাখতে হচ্ছিল, এবং তখন এক ধরনের আলোচনা বিশ্বজুড়ে ছিল যে ওষুধের যে কাঁচামাল সেটি খুব সহজলভ্য না, সেটি পাওয়া যাচ্ছে না, কারণ সব দেশ থেকে চাহিদা বেড়ে গিয়েছে। এসব পরিস্থিতি আপনারা কিভাবে ডিল করলেন, একুই ল্যাবরেটরিজ কিভাবে ডিল করলো? ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এখানে যে বিষয়টা ঘটলো, আমরা কিন্তু তখন আসলে অনুমান করতে পারছিলাম না যে কোন ওষুধটা বেশি চলবে, কোন ওষুধটা কম চলবে, কারণ প্রথম দিকে কিন্তু আসলে এক এক সময় এক এক রকমের ইনফরমেশন আসছিল। কোভিডে অ্যাজিথ্রোমাইসিন খুব ভালো কাজ করে, দুদিন পরেই বলা হলো না কোভিডে সিপ্রোফ্লক্সাসিন ভালো কাজ করে, ভিটামিন সি ভালো কাজ করে, আপনার জিঙ্ক এখানে খেতেই হবে। মানে এক এক সময় এক একটা ইনফরমেশন আসছিল, যার ফলে এক এক সময় মন্টিলুকাস্ট মোনাস ট্যাবলেট খেতেই হবে। তো এক এক সময় এক একটা ইনফরমেশন আসাতে হলো কি, যেহেতু ডক্টররা তারা ঠিকমতো চেম্বার করছে না, কোভিড পেশেন্টগুলো ডক্টরের সামনে যেতে পারছে না, হঠাৎ এই সিমটমগুলোতে হলো কি মার্কেট থেকে সাধারণ পাবলিক ওষুধের দোকানে গিয়ে ওষুধগুলো কেনা শুরু করলো। তার মানে কি হতে পারে, হঠাৎ করে এক একটা প্রোডাক্টের ক্রাইসিস শুরু হয়ে গেল। তো আমরা তখন সেটাই বললাম যে আমাদের তো ফার্মাসিউটিক্যালসের কিছু নিয়ম আছে, আপনি জানেন যে আমি একটা র মেটেরিয়ালস যখন ইম্পোর্ট করতে চাই তখন আমাদের ডিজিডিওর ওখান থেকে অ্যাপ্রুভাল নিতে হয় যে আমি কী দামে কিনবো, কতটুকু কিনবো, কেন কিনবো, বা আমার ডিমান্ডটা কী। তো ডিজিডিওকে ধন্যবাদ জানাতে হয়, বিশেষ করে মেজর জেনারেল মাহবুব রহমান স্যার, উনি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পারমিশনগুলো তখন দিয়ে দিয়েছেন, আর আমরা অতি অল্প সময়ের মধ্যে এই র মেটেরিয়ালসগুলো আমরা নিয়ে আসতে পারছি। আর সেখানে আমাদের যে কাস্টমস বা যে আছেন ওরাও অতি দ্রুত এই জিনিসগুলো তখন সাপ্লাই করছেন। আর একটা চ্যালেঞ্জ ছিল হলো আমাদের ফ্যাক্টরিতে শ্রমিক নেওয়া আনা, কারণ লকডাউন চলছিল। তো আমরা একমি যেটা আমরা করছি সেটা হলো ম্যাক্সিমাম শ্রমিকদের ফ্যাক্টরির আশেপাশে থাকার ব্যবস্থা আমরা নিজেরা কোম্পানি ইনিশিয়েটিভ নিয়ে রাখার ব্যবস্থা করছি। তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আমরাই করছি ফ্যাক্টরিতে নিয়ে আসার জন্য। তাদের পুরা মানে কি বলা যায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের অ্যারেঞ্জমেন্ট আমরাই করছি, কিন্তু করে তাদেরকে ওখানে আইসোলেটেড অনেকটা রেখে তাদেরকে দিয়ে আমরা আমাদের ফ্যাক্টরি সার্বক্ষণিকভাবে 24 আওয়ার্স আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরিটা চালিয়েছি। এটি নিঃসন্দেহে একটি বড় অবদান রাখার জায়গা আমি বলবো। এরকম একটি বাস্তবতায় আমি যদি একটু অন্য প্রেক্ষাপটে আসি, যে ওষুধ শিল্পকে যদি আমি সার্বিক একটা বড় লেন্স দিয়ে দেখি, এই ওষুধ শিল্প যখন আমি বলছিলাম যে 1981 সালে যে কয়টি কোম্পানি ছিল 166টির মতো, কিন্তু সেই পুরোটা বাজারই ছিল আমদানি নির্ভর। এখন আমরা আমি যদি ভুল না করি 97% ওষুধ আমরা আমাদের দেশেই তৈরি করি। এই ওষুধ শিল্পের পথ চলাটা আসলে কতটা মসৃণ ছিল দিন শেষে বাংলাদেশে? এত বড় অ্যাচিভমেন্টের জায়গা বা রপ্তানির জায়গায় নিজের অবদান তৈরি করে রাখার জন্য নিশ্চয়ই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, নাকি এখনো সেই কাঠখড় পোড়াতে হচ্ছে? কাঠখড় পোড়াতে তো হয়েছে এবং এখনও পোড়াতে হচ্ছে। যেমন আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস আমরা এখন, আপনি বলছেন যে 150টা কোম্পানি ছিল 81, 82 এরকম সময়, তাই না? এখন কিন্তু আমাদের দেশে প্রায় 500 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে আর কি এখানে। তো এই কাঠখড় তো পোড়াতে হচ্ছে, কিন্তু তারপরও আমরা কিন্তু এখন প্রায় 25,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে, আমাদের নিজস্ব মার্কেট এইটা। আর আমরা কিন্তু এখন প্রায় 150টা দেশে কিন্তু আমরা রপ্তানি করছি, আমরা মানে সবগুলো কোম্পানি মিলেই আর কি, টপ 10 বিশেষ করে কোম্পানি। আর এখানে আপনার এই সেক্টরে এখনো পর্যন্ত বাংলাদেশে কমপক্ষে শুধু সেলসে যদি আমি চিন্তা করি তাহলে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে এখানে, তারও বেশি। আর যদি আমি টোটাল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, আমাদের ফ্যাক্টরি, আমাদের হেড অফিস, আমাদের অন্য উইংসগুলো চিন্তা করি, তাহলে বাংলাদেশের কি বলা যাবে এটাকে, বেকারত্ব ঘোচানোর ক্ষেত্রে একটা অনেক বড় কন্ট্রিবিউট করছে কিন্তু এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো। আর চ্যালেঞ্জ তো থাকবেই, তারপরেও এখনও বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে সবচেয়ে ফরেন কারেন্সি আমাদের এখানে আসে, আমরা সবাই সেটা জানি। আমি মনে করি যদি এইটাকে দিকে গভর্নমেন্ট বা সবাই যদি এইটার ব্যাপারে আরও একটু নজর দেওয়া হয় এই সেক্টরে, আমি মনে করি গার্মেন্টসের পরে যে সেক্টরটা আসবে ফরেন কারেন্সি আর্ন করার ক্ষেত্রে, সেটা হতে পারে এই ফার্মা ইন্ডাস্ট্রি।
এরকম একটি জায়গায় কেন বাংলাদেশের ওষুধের জায়গাটা, এটি আমরা স্বল্প উন্নত দেশ কিছুদিন আগে পর্যন্ত ছিলাম সে কারণেই কিনা যে অনেকটা জেনেরিক ওষুধ বেসড হয়ে গেল, অর্থাৎ অন্যদের কাছ থেকে ওষুধের যে সত্য বা ফর্মুলাটা এনে আমরা বাংলাদেশে তৈরি করেছি, আমি যদি ভুল না করে থাকি এরকমই হয়ে থাকে। হ্যাঁ, আমরা এখনো আমরা নিজস্ব এখানে কোনো এইটা হয় কি, যে সমস্ত কোম্পানিগুলো সারা পৃথিবীতে আসে না, মানে বড় অর্গানাইজেশন, তারাই তো জেনেরিকটা আবিষ্কার করে, আর আমরা এলডিসি কান্ট্রি হিসাবে ওই ফ্যাসিলিটিসটা আমরা এখনও পাচ্ছি, যার ফলে আমরা এখন আমাদের এখানে কিন্তু কোনো জেনেরিক বা এরকম আমরা তৈরি করতে পারি না আর কি, মানে উদ্ভাবন করতে পারি না, যেটা আমি বলি আর কি। এটা সায়েন্টিস্ট মানে শত শত কোটি টাকা এখানে ইনভেস্ট করা লাগে, তারপরে অনেক চ্যালেঞ্জ আছে এখানে, কিন্তু ওইটা এখনও পর্যন্ত আমাদের দেশে শুরু হয়নি। তবে ইন ফিউচার আমরা যখন আরও আয়ের দেশে যাব বা উন্নত দেশে যাব, তখন নিশ্চয়ই আমাদের দেশে এটা তৈরি হবে। আমি সেই প্রশ্নটাই করতে চাচ্ছি, ধরুন আমরা মেধাস্বত্বের ছাড় পাবো 2033 সাল পর্যন্ত, 2033 সাল পর্যন্ত, আরো প্রায় 12 বছরের মতো, হ্যাঁ 12 বছরের মতো আমরা সময় পাবো। এরকম একটি জায়গায় আমাদের আসলে সেই ভাবনাটা নিয়ে আমরা এখন থেকেই কাজ করছি কিনা, গবেষণা ইনভেস্ট করা, নিত্য নতুন উদ্ভাবনী ওষুধের জায়গাগুলোকে নিয়ে, এখন তো অনেক ধরনের ইনোভেটিভ মেডিসিনও তৈরি হচ্ছে যেগুলোর কথা আগে কেউ ভাবেনি। একমি ল্যাবরেটরিজ কিভাবে ভাবছে এই দিকগুলো? সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে। সেটা হলো এই 2033 সাল মাথায় রেখে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং ফার্মাসিউটিক্যাল আমাদের ওষুধ শিল্প মালিক সমিতি যারা আছেন ওনারা মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা হলো এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেটা বলা হয় আর কি। এইটা তৈরির জন্য আমাদের একটা পার্ক করে দেওয়া হচ্ছে, সেটা হলো মুন্সিগঞ্জের গজারিয়াতে, আপনি জানেন বোধহয়। ওখানে এপিআই পার্ক করা হলো, আমাদের যে টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে ওখানে প্লট দেওয়া হলো, এবং আদার্স ফ্যাসিলিটি সবই দেওয়া হলো, গ্যাস পানি সবই দেওয়া হচ্ছে। শুধু আমাদেরকে বলা হলো যে এখানে আপনারা এপিআই প্রজেক্ট করে নেন। তো সেইখানে বেশ কিছু কোম্পানির কাজ শুরু করছে, এবং আপনি শুনে খুশি হবেন, একমি ল্যাবরেটরিজ লিমিটেড আমরা আমাদের প্রজেক্ট অলমোস্ট কমপ্লিটের পথে। আমরা 2022 সালে আমরা এপিআই প্রোডাকশনে চলে যাব। এটা 2022 সাল ডিসেম্বর নাগাদ আমরা প্রোডাকশনে যেতে পারবো বলে আমরা আশা করছি, এবং এটা আমাদের দেশের জন্য, একমি ফার্মাসিউটিক্যালসের জন্য এটা হবে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ আর কি। তখন আমাদের এই ফরেন মানে বিদেশি ডিপেন্ডেন্সিগুলো কমবে, এবং আমরা আমাদের পরবর্তী 2033 সালের পরেও যে কম্পিটিশন আমাদেরকে ফেস করতে হবে সেটা খুব ভালোভাবে আমরা ফেস করতে পারবো। আমি জানি না এই প্রশ্নটা করা ঠিক কিনা, কিন্তু আমি একদমই বিরতির আগে প্রশ্নটি করতে চাই। অনেকে বলেন যে ওষুধ কোম্পানিগুলো বড় অঙ্কে লাভবান হয়েছে করোনার সময়, তারা বিনিয়োগও করেছে কিন্তু চাহিদার কারণে তারা লাভবান হয়েছে, আসলে কি তাই? এইটা অন্য কোনো যে কোনো বিজনেস সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিছুটা তো সত্যই। আর যদি আপনি ওষুধ কোম্পানির আমার প্রিভিয়াস বিজনেসের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে এটা সত্য না। কারণ হয় কি, বাংলাদেশের অনেক ব্যবসা তখন কিন্তু গুটিয়ে ফেলতে হয়েছে, অনেক ব্যবসা কিন্তু তখন বন্ধ হয়ে গেছে। সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম আমরা পার্সোনালি। আর একটা জিনিস হলো, এই কোভিডের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে খুব একটা বিজনেস আসলে ওইভাবে করা হয়নি। কোভিডের প্রোডাক্টে কিন্তু আমাদেরকে ড্রাগস থেকে অথবা মিনিস্ট্রি থেকে বলা হয়েছে এটা আপনারা প্রফিট করেন না। আমরা সত্যিকার অর্থে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু দেখেন আমরা প্রফিট করিনি, যে পরিমাণ র মেটেরিয়ালস, প্রোডাকশন কস্ট সব কিছু মিলিয়ে একেবারে মিনিমাম একটা প্রফিটে প্রোডাক্টগুলো ছাড়া হলো আর কি। আর আমাদের অন্য যে প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে সেটা হলো জ্বর থাকলে মানুষ প্যারাসিটামল কিনছে, তারপরে যে কোনো প্রয়োজনে অ্যান্টিবায়োটিক বা অন্য প্রোডাক্টগুলো তারা নিজেরাই কিনে খেয়েছে আর কি। সুতরাং আমাদের সেলসটা ছিল, তবে যে গ্রোথ থাকার দরকার বা যে গ্রোথ আমরা কোভিড না হলে হতো সেই পরিমাণ যায়নি, তবে বিজনেস ভালোই ছিল আমাদের। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিয়েছি, বিরতির পর ফিরে এসে আমরা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনার কাছ থেকে আরও কিছু জানবো। দর্শক, দি একমি ল্যাবরেটরিজের যে নির্বাহী পরিচালক তিনি এখনও আমাদের সাথে আছেন, আরও থাকবেন, তিনি আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথে থাকুন, খুব দ্রুত ফিরবেন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ সীমা ইসিল। আমাদের সাথে স্টুডিওতে আছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফেরদৌস খান। আপনি যেহেতু সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আমার নিজের একেবারেই কৌতূহল, এবং আমার ধারণা এটা সাধারণ মানুষেরও কৌতূহল। প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে বিভিন্ন সময় আমরা এরকম দেখি আপনারা ওষুধ তৈরি করছেন, বাজারে ছাড়ছেন, সেগুলো বিক্রি হচ্ছে, আবার প্রচুর অবৈধ ফার্মেসিও আছে, আবার নকল ওষুধ তৈরির এক ধরনের
বাস্তবত আমরা বিভিন্ন সময় অভিজ্ঞতা দেখেছে, তারা অনেক সময় ধরাও পড়েছে। এই চ্যালেঞ্জগুলো সামাল দেওয়া নিশ্চয়ই সহজ না। আপনারা এগুলো কিভাবে ফাইন্ড আউট করে ফেলেন? আসলে এইটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যেখানে মানুষের ওষুধ কেনার আগে তার মেয়াদোত্তীর্ণ তারিখটাও পর্যন্ত অনেকেই কিন্তু আমরা দেখে কিনি না। সেখানে নকল অথবা ভেজাল ওষুধ এটা আইডেন্টিফাই করা একটা পেশেন্টের জন্য, সাধারণ পেশেন্টের জন্য ভেরি ডিফিকাল্ট। কিন্তু এটাও বাস্তবতা, সেটা হলো আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী অথবা অল্প পুঁজিতে অনেক বেশি প্রফিট করার মানসিকতা যাদের, তারা কিন্তু এই নকল ওষুধ, ভেজাল ওষুধ এটা কিন্তু হরহামেশ তৈরি করছে। সত্য কথাই, কিছুদিন আগেও ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশের অনেক ওষুধ ধরছে, কিন্তু সেটা বরিশাল থেকে, তারপরে পিরোজপুর থেকে, সাভার থেকে, ঢাকা কেরানীগঞ্জ থেকে অনেকগুলো নকল ফ্যাক্টরি, যেখানে ওষুধটা হলো আসলে এমন একটা সেন্সিটিভ একটা ইন্ডাস্ট্রি, যেখানে পেনিসিলিন আপনি তৈরি করবেন সেখানে অন্য কোনো জেনেরিক তৈরি করা যাবে না। যেখানে আপনি সেফালোস্পেরিন তৈরি করবেন ওই মেশিনে, ওই বিল্ডিংয়ে অন্য কোনো কিছু তৈরি করা যাবে না। মানে এরকম রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে মানতে হয়। আর সেইখানে হরহামেশ এই সমস্ত জায়গাগুলোতে নকল ওষুধ একই জায়গায় নানা রকমের ব্র্যান্ড তৈরি করে বাজারে ছাড়ছে। তো কিছুদিন আগে ডিবি যেটা ধরলো, সেখানে আমাদেরও দু একটা ওষুধ ছিল অনেক বড় বড় কোম্পানির, যে ওষুধগুলো সবচেয়ে বাজারে বেশি চলে সেটাই একটু নকল হয় মাঝে মাঝে। তো এখানে ডিজিডিআর একটা রোল আছে, তারা সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের দেশে পুলিশ, র্যাব, ডিবি তারাও সার্বক্ষণিকভাবে চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। এর মধ্যেই আমরা চলছি, যতদূর সম্ভব আমরা চেষ্টা করি এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, যাতে করে কিভাবে এটা তৈরি করতে না পারে, মানুষ যাতে নকল ওষুধ, ভেজাল ওষুধ না খায়। আর এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণাটা হলো যে সমস্ত, আরেকটা বললেন হলো অবৈধ ওষুধের দোকান, রাইট? এটা আসলে বৈধ অবৈধ এটা তো আমি বলতে পারি না, আপনিও ওইভাবে বলতে পারবেন না। আসলে বৈধ অবৈধ বলতে তার লাইসেন্স আছে কি নাই, এটা হলো গভর্নমেন্টের যে সেক্টরগুলো আছে তাদের বিষয় আর কি। ওষুধ প্রশাসন লাইসেন্স থেকে দিছে কিনা আমি তো বলতে পারি না যে আপনার লাইসেন্স আছে কি নাই, একটু দেখান। তো আরেকটা জিনিস আছে এখানে, বিসিডিএস যেটা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি, তারাও কিন্তু অনেক সোচ্চার। তারা কিন্তু কোনোভাবেই একটা লাইসেন্সবিহীন দোকানে ওষুধ ব্যবসা তারা করতে দিতে চায় না। আবার তারা কিন্তু নকল ভেজাল ওষুধের বিরুদ্ধে তারাও কিন্তু অনেক সোচ্চার। তো এখানে ধরেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতি আছে, আমাদের ওষুধ শিল্প সমিতি আমরা যারা আছি, তারপরে ডিজিডিএর ওষুধ প্রশাসন যেটা সেটা, আর হলো সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে, পুলিশ, র্যাব, তারা সম্মিলিতভাবে আমরা এটা প্রিভেন্ট করার চেষ্টা করতেছি। আমরা সফলও হচ্ছি। তারপরেও মাঝে মাঝে দু একটা জায়গা থেকে নকল ভেজাল ওষুধ তৈরি করা, ধরা পড়া, জেলে যাওয়া, এই কাহিনী তো ঘটছেই আর কি। এরকম একটি জায়গায় অনেকে সমাধান হিসেবে বলেন, আমরা বিভিন্ন উন্নত দেশের মূলত এই চর্চাটা হয় যে আমরা যেমন দোকানে গেলেই ওষুধ কিনতে পারি, প্রেসক্রিপশন থাকুক বা না থাকুক, মানে ফার্মেসির দোকানে গিয়ে চাইলে তিনি ওষুধটা দেন। এই চর্চাটা বাংলাদেশে থাকা উচিত কিনা, এটি নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। বিদেশে যেমন ডাক্তারের প্রেসক্রিপশন যাচাই করা হয়, ফার্মাসিস্ট চেক করেন, তারপরে ব্যাকগ্রাউন্ড চেক করার পরে ওষুধটা দেয়া হয়, ওভার দ্য কাউন্টার ওষুধগুলো বাদে, সাধারণ ওষুধগুলো বাদে। বাংলাদেশে কি এই ধরনের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শুরু করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা বাংলাদেশে শুরু করা উচিত কি উচিত না, এটা আসলে আমার চিন্তাভাবনা, আপনার চিন্তাভাবনা খুব একটা এখানে কিন্তু যাবে আসবে না। কারণ হয় কি, এর পিছনে আবার কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে। বিদেশে দেখবেন যে কোনো দেশে পুরা হেলথ মানে চিকিৎসা কিন্তু একেবারেই ফ্রি, কোনো দেশে ইন্স্যুরেন্স কাভারেজ আছে, কোনো নানা রকমের নিয়মকানুনের মধ্যে আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে ওইটা এখনও পর্যন্ত আমরা ওই লেভেলে পৌঁছাইনি। আর যতদিন পর্যন্ত আমরা ওই লেভেলে না পৌঁছাইতে পারবো, ততদিন পর্যন্ত আমি চেষ্টা করেও কিন্তু এটা আসলে করা সম্ভব হবে না। যদি আপনি ঠিকই বলছেন, যদি এটা আমরা এই লেভেলে আসতে পারতাম, তাহলে হয়তোবা কিছু প্রিভেন্ট করা যেত। যেমন আমাদের ইতিমধ্যে গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। ডিজিডি থেকে একটা নিয়ম করা হলো, যে কেউ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে পারবে না, যে কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। এই লেভেলটা করা হচ্ছে। যে কেউ বলতে একমাত্র কোয়ালিফাইড ডক্টর ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে পারবে না। আবার উইদাউট এনি প্রেসক্রিপশন কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। কিন্তু কথা হলো যে তাদের লোকবল এত কম, আমি ডিজিডিএর কথা বলছি আর কি। আর আমাদের সচেতনতা এতটা আমরা সচেতন এখনো হইনি যে আমরা এটি মেনে চলবো। এতে আসলে খুব একটা মানা হচ্ছে না, কিন্তু নিয়ম আছে। যদি এইভাবে নিয়মটা আস্তে আস্তে করা হতো,
তো একদিনে এটা আর সম্ভব না, তবে একটা সময় এসে কিন্তু এটা করা সম্ভব, এবং যখনই হবে তখন আমরা ডেফিনেটলি এটা একটা ভালো প্র্যাকটিস হবে আমাদের দেশের জন্য। জনাব ফেরদৌস খান, একটি ওষুধের দাম আসলে কিভাবে নির্ধারণ হয়? এটি কেন জিজ্ঞেস করছি, কারণ ওষুধের দাম নিয়ে গ্রাহক পর্যায়ে সবসময়ই ভোক্তা পর্যায়ে এক ধরনের অভিযোগ রয়েছে যে হঠাৎ করে কোনো একটি ওষুধের দাম হয়তো তাদের কাছে বেড়ে যায়, তাদের কাছে মনে হচ্ছে এটি একটি দিক। আবার হচ্ছে কখনো কখনো আপনারা হয়তো কম দামি ওষুধটি ফার্মেসিকে দেন, কিন্তু ফার্মেসি সেই ওষুধটাকে অনেক চড়া দামে বিক্রি করে, সেই বক্সের গায়ে লেখা দামটি আসলে অনুসরণ করা হয় না। এই দামটা কিভাবে নির্ধারণ হয় এবং এইটি আসলেই সঠিক হচ্ছে কিনা এটি আপনারা কিভাবে পর্যবেক্ষণ করেন, বা দাম আর ওষুধের কমানো যায় কিনা? ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা প্রশ্ন করার জন্য, কারণ এইটা আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে না, তারাও কিন্তু এই প্রশ্নগুলো আমাকে করে থাকে। আমি আপনাকে একটু ব্যাখ্যা করি এটা, তাহলে আপনি বুঝবেন যে সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে কিন্তু ওষুধের দাম সবচেয়ে কম, এবং এটা এমন একটা বিজনেস, এখানে আমি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, আমি যদি মনে করি আগামীকাল আমি এই ওষুধের দাম বাড়িয়ে দিব, অথবা আগামী 1 মাস পরে আমি এই ওষুধের দাম বাড়িয়ে দেবো, এটি কিন্তু সম্ভব না। এখানে একটা নিয়ন্ত্রণ সংস্থা আছে, যেটা অন্য কোনো বিজনেস আছে কিনা আমি জানি না। এখানে আমি যে ওষুধটা তৈরি করছি সেই র মেটেরিয়ালস কিনে আনার আগে আমাকে ডিজিডিএ থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগছে ব্লক লিস্টের মাধ্যমে। সেই ওষুধ র মেটেরিয়ালসের দাম কত সেটাই কিন্তু ডিজিডিএ জানে। তারাই কিন্তু নির্ধারণ করে দেয় যে এই ওষুধের দাম এর বেশি হতে পারবে না। সুতরাং তারা হিসাব করে দিচ্ছে যে আমার কেনা পড়ছে কত, আমার ম্যানুফ্যাকচারিং কস্ট কত, আমার মার্কেটিং কস্ট কত, ইত্যাদি ইত্যাদি দেখে তখন তারা বলে তুমি এই ওষুধটা এর বেশি বিক্রি করতে পারবা না। সুতরাং আমি ইচ্ছা করলাম আর আমি ওষুধের দাম বাড়িয়ে দিলাম, এটি কিন্তু আসলে হয় না। এটি একটা ভুল কনসেপ্ট নিয়ে মানুষ হয়তো বিশ্বাস করে। আর একটা জিনিস হলো, আপনি শুনে অবাক হবেন যে গত 20 বছরে বাংলাদেশে 145টা প্রোডাক্টকে কন্ট্রোল প্রাইস হিসেবে ডিক্লেয়ার করা হলো, যেটা নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, তার মধ্যে প্যারাসিটামল, তার মধ্যে ইকোস্প্রিন জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো। এইগুলো কিন্তু গত 20 বছরেও কিন্তু এগুলোর দাম বাড়ানো হচ্ছে না, এবং এগুলো কোনো কোনো প্রোডাক্ট আছে, বিশ্বাস করবেন কি না, আমরা কিন্তু লস বিক্রি করছি, কিন্তু অতি নিত্য প্রয়োজনীয় বিবেচনা করে গভর্নমেন্ট এটার দাম বাড়াতে দিচ্ছে না। তো এই বিবেচনাগুলো করলে যদি আমরা করি, তাহলে আর একটা জিনিস হলো, আপনি যে কোনো দেশের সঙ্গে প্রোডাক্টের কম্পেয়ার করে দেখেন, একটা প্যারাসিটামল এখন বিক্রি হচ্ছে 70 পয়সা, একটা চকলেট বা লজেন্সের দাম কিন্তু এখন 2 টাকার কমে আপনি পাচ্ছেন না। এভাবে প্রত্যেকটা জিনিসের, আপনি যেটা বললেন যে 81-82 সালে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে বিজনেস করছে, এখনও পর্যন্ত তাদের জেনেরিকের যে দাম ছিল, এখন আমাদের দেশে সেই জেনেরিক সেই দামে কিন্তু আমরা বিক্রি করছি। সেটা তো আপনি ডক্সিসাইক্লিন বলেন, বা এখন নতুন নতুন জেনেরিক আসছে, নতুন নতুন অনেক মলিকুল আসছে, সেগুলো আমাদের অনেক বেশি কস্টলি কিনতে হচ্ছে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে পিছিয়ে থাকতে চাই না, এই চিন্তা করে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি। কিন্তু যদি ওইটা অন্য কোনো দেশের সঙ্গে কম্পেয়ার করেন, ডেফিনেটলি আমাদের দেশের ওষুধের দাম কম। আমরা একটা লোসার্টান পটাশিয়াম আমরা এখানে 8 টাকা বিক্রি করি, আপনি খোঁজ নিয়ে দেখেন এটি মিডল স্টেট 80 টাকা একটা ট্যাবলেটের দাম। এরকম আরও অনেক এক্সাম্পল কিন্তু দেওয়া যায়, কিন্তু মানুষের ধারণা যে ওষুধের দাম বাড়ছে। হ্যাঁ, যখন আমরা আর পারি না, যখন ডিজিডিএকে আমরা দেখাই যে দেখেন র মেটেরিয়ালস দাম কী পরিমাণ বাড়ছে, তারপরেও খুব সামান্য পরিমাণ কিন্তু দাম বাড়ানো হয়। একটি বিষয় যেটি প্রশ্নটি করছিলাম, যে ফার্মেসিগুলো তো অনেক সময় আপনাদের কথা বলে যে কোম্পানি দাম বাড়িয়ে দিয়েছে সেজন্য আমাদের বেশি দামে, এটি তারা কিন্তু করে, এটি আদৌ তারা যদি করে থাকে সেটির সমাধান আনা যায় কিনা? এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ওষুধ যেগুলো চাহিদা বেড়ে গিয়েছে সেগুলোর এক ধরনের সংকট কোনো না কোনো এন্ড থেকে তৈরি হয়, এগুলো বাংলাদেশ কিভাবে সামাল দেবে? কোম্পানিগুলো ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বলে নিচ্ছে, এটা হলো আসলে দরকার আরও আমাদের গণসচেতনতা দরকার। কারণ হয় কি, একেবারে পরিষ্কারভাবে বলা আছে যে ওষুধের গায়ে যে নির্ধারিত মূল্য দেওয়া আছে তার বেশি কেউ নিতে পারবে না। কারণ হয় কি, ইভেন এরকম আছে যে আগে হঠাৎ করে আমাদের যদি কোনো ওষুধের দাম বেড়ে যেত, আমরা সেখানে নির্ধারিত মূল্যের ওখানে একটা সিল অথবা একটা স্টিকার মেরে দিতাম, সেটাও কিন্তু এখন ওষুধ প্রশাসন থেকে নিষিদ্ধ করছে। সুতরাং কোনো সিল কোনো অথবা কোনো স্টিকার থাকলেও সেই দাম দিবে না, ওষুধের গায়ে যে দামটা লেখা আছে জনগণের সেই দামেই কিনবে, এই সচেতনতা তাকে দিতে হবে। আর একটা জিনিস হলো, যখন কোনো ওষুধের ধরেন সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়, তখন এটা বেশি দামে বিক্রি হয় কিনা, এইটা কোথাও কোথাও কেউ তো করে, কিন্তু সেইটা তারপরও আমরা আপনার চেষ্টা করি এটা সাপ্লাইটা স্মুথ রাখার জন্য। আর এখানে অন্য অন্য যে সংস্থাগুলো আছে তা ওনারাও চেষ্টা করেন যাতে করে কেউ বেশি দামে এটা না কেনে, এটা চেষ্টা করা হচ্ছে আর কি। অন্য যে কোনো বিজনেসের তুলনায় ওষুধের ক্ষেত্রে এটা একটু কম হয়। নিঃসন্দেহে বাংলাদেশের
যদি আমি ওষুধের প্রতি আস্থার কথা বলি, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো নিঃসন্দেহে একটা আস্থার জায়গা তৈরি করেছে, যে কারণে মানুষ, আমাদের দেশের মানুষ তো বটেই, অন্যান্য দেশের মানুষও বাংলাদেশের ওষুধ খেয়ে সুস্থ আছে, এটি একটি দিক। আমরা আবার দেখি যে ফার্মেসিগুলোতে বা অনেক ধরনের কোম্পানি বিদেশি একই ধরনের ওষুধ এনে বাজারে ইনজেক্ট করার চেষ্টা করে, এবং কিনতে গেলে বলা হয় যে বাংলাদেশি ওষুধের থেকে এই দেশের ওষুধটা ভালো, এটা নেন। প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিশ্বের অনেক দেশের ওষুধের দেওয়া হয়, এবং এগুলো সহজে আমদানিও করার এক ধরনের সুযোগ রয়েছে। এটি কি ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় না ইন্ডাস্ট্রির জন্য, যদি আমদানি সুযোগটা থাকে? আর এই বিদেশি ওষুধ বাজারে যে ঢুকে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা প্রতিযোগিতা ফেস করছেন। এখানে যে বিষয়টা আছে সেটা হলো, আমাদের দেশে যে মেডিসিনটা 3টে কোম্পানি তৈরি করছে সেটা কিন্তু আসলে আমদানি নিষিদ্ধ। অর্থাৎ যদি আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সাপ্লাইটা এনশিওর করতে পারি, তাহলে সেটা বিদেশ থেকে আমদানি করা যাবে না, এইটা একটা আছে। আর একটা জিনিস হলো যে অন্য সমস্ত ব্যবসার তুলনা সঙ্গে কম্পেয়ার করলে এখানেও আপনার কি বলা যায়, এটা স্মাগলিং, ব্ল্যাকে যে ওষুধগুলো আসে সেগুলো এখানেও সুযোগটা আছে। তো এখানে যে বিষয়গুলো হয় সেটা হলো, বিদেশ থেকে যেগুলো আসে সেগুলো কিন্তু বৈধভাবে সাধারণত আসে না, যেগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে সেগুলো বৈধভাবে আসে না। আর কিছু ওষুধ আছে যেটা বৈধভাবে আসে, সেটা গভর্নমেন্ট এখানে আবার সেটার মূল্য নির্ধারণ করে দিচ্ছে, যে 3%, আমি আগেই বলছি যে 97% ওষুধ আমরা নিজেরাই তৈরি করছি, অনলি 3% আমরা বাইরের থেকে আমাদেরকে আনতে হয়। এই 3% যে ওষুধের মধ্যে যেগুলো আছে না, সেগুলো কিন্তু গভর্নমেন্ট তার মূল্য নির্ধারণ করে দিচ্ছে। আর এমনি আপনি ওষুধের দোকানে যেগুলো দেখবেন, হয়তো পাশের দেশ থেকে আসছে বা বিভিন্ন ইন্ডিকেশন, এগুলো ওষুধ হিসেবে অনেক সময় আসে না, এগুলো ওই দেশে ফুড সাপ্লিমেন্ট হিসেবে আনা হয়, ফুডের সাবস্টিটিউট হিসেবে আনা হয়, এনে এখানে বিভিন্ন সিল মেরে ওষুধ হিসেবে বিক্রি করে। এইটা আসলে কোনো ডক্টর দেখবেন যে ডক্টর প্রেসক্রিপশনও কিন্তু ওষুধগুলো থাকে না কিন্তু আসলে। ধন্যবাদ। আমরা আরেকটি বিরতি নিয়েছি, বিরতির পর ফিরে এসে আমরা একটু আপনার সম্বন্ধে জানবো। দর্শক, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে মনে হয় সবচেয়ে ইনফরমেটিভ এপিসোড আজকে হচ্ছে, এই এপিসোড মিস করবেন না, খুব দ্রুত আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ সীমা স্টিল। স্টুডিওতে আছেন দি একমি ল্যাবরেটরিজের নির্বাহী পরিচালক জনাব ফেরদৌস খান। আপনার ব্যাপারে এবার একটু জানতে চাই, আমরা তো অনেক কঠিন আলোচনা করলাম, নতুন প্রজন্ম আপনার ব্যাপারে জানতে চাই। তারা আপনার জন্য 10টা প্রশ্ন পাঠিয়েছে, এটা আমি র্যাপিড ফায়ারের আদলে করবো, অর্থাৎ দ্রুত উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন করছি আমি, একটু ইন্টারেস্টিং, আমরা করতেও চাই, আমরা জানতেও চাই। করোনা কালে আপনার জন্য সবচেয়ে বড় ভোগান্তি কোনটা ছিল? সবাই তো একটা প্যানিক কন্ডিশনে ছিল, তো মানে তারা ফিল্ডে কাজ করছে, আর তার বাসার ফ্যামিলি যারা, আল্লাহর কাছে দোয়া করছে যে তারা যেন সুস্থ ফিরে আসে, আর একটা আতঙ্ক তো সেখানে ছিল, যার ফলে তাদেরকে এই জায়গাটা রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। দ্বিতীয় প্রশ্ন, এক ধরনের ধারণা তৈরি হয়েছে বাংলাদেশে, পুরো ওয়ার্ল্ডে হোম অফিস, এটি কি সম্ভাবনা নাকি ভোগান্তি? এটা সম্ভাবনা। সম্ভাবনা, ওকে। ওষুধ শিল্পের যে কোনো একটি চ্যালেঞ্জ যদি আপনাকে এই মুহূর্তে বলতে বলা হয়, কোনটিকে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন? আচ্ছা, ওষুধ শিল্পের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো, আমরা যে র মেটেরিয়ালস বাইরের থেকে নিয়ে আসছি, এই কোভিড সিচুয়েশন কালের সময় এটা অনেক বেশি ডিলে হচ্ছে, যার ফলে আমাদের প্রোডাক্ট যে সময় যখন মার্কেটে যাওয়ার কথা টাইমলি আমরা অনেক সময় দিতে পারছি না। এটা একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, এখনো পর্যন্ত এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা তো স্বাস্থ্য খাতে কাজ করেন, স্বাস্থ্য খাতে যদি আপনি ওষুধ শিল্পের বাইরে বেরিয়ে এসে আপনাকে বলা হয় যে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সবচেয়ে সম্ভাবনাময় খাত এখন কোনটা, আপনার কাছে কোনটাকে মনে হয়? এই স্বাস্থ্য খাতে, এই ওষুধ শিল্প নিয়ে আমি থাকতে চাই আর কি। এখানেই বেশি বেশি বিনিয়োগ করা উচিত। বেশি বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ আছে এখনো পর্যন্ত বাংলাদেশে, নিঃসন্দেহে। ফার্মাসিউটিক্যালসের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোনটি, গবেষণা, ওষুধের দাম নাকি প্রযুক্তি? অবশ্যই প্রযুক্তি হওয়া দরকার। জি, আপনাকে ষষ্ঠ প্রশ্ন করতে চাই। আপনি যখন কাউকে রিক্রুট করেন, আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনার কাছে চাকরি প্রার্থী আসলো, আপনি সবার আগে তার কোন দিকটি যাচাই করেন? স্মার্টনেস এবং তার নিড অফ জব নিড। কিভাবে ভালো সেলসম্যান হওয়া যায়? এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এবং সিনসিয়ারিটি, ডেডিকেশন টুয়ার্ডস দ্য জব অ্যান্ড ওনারশিপ টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন। আপনি যেহেতু বিপণন জগতে কাজ করেন, বিপণন জগৎ বা এই মার্কেটিং, সেলস, এই এন্ডগুলোর কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি পীড়া দেয়, যে এটা বেশ ভোগাচ্ছে, এটা না থাকতেই হতো? যখন আমি দেখি যে আমার ছেলেরা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা তাদের ফ্যাসিলিটিসটা আরও একটু ভালো হওয়া উচিত ছিল, অথবা এই কোভিডকালীন সময় তাদের
যে রিস্ক নিয়ে, জীবন ঝুঁকি নিয়ে তারা কাজ করছে, এই জিনিসগুলোই আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়। সার্বিকভাবে বিপণন জগতে যারা মেডিকেলের সেলসে কাজ করছেন তাদের যে ফ্যাসিলিটি, তাদের সমস্যাগুলি আমার সমস্যা। ওকে, নবম প্রশ্ন, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ডক্টর হতে চেয়েছিলাম। একটু কাছাকাছি আছেন, কোনো সমস্যা নেই। সব দশম প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, আপনাকে সুযোগ দেয়া হলো, একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন, একটু ভাবতেও হতে পারে, যে বাংলাদেশের কোন একটি দিক আপনাকে বদলানোর সুযোগ দেয়া হলো, কোন একটি সমস্যা সমাধানের সুযোগ দেয়া হলো, আপনি কোন সমস্যাটি সবার আগে সমাধান করবেন? আমি যদি দুইটা জিনিস সুযোগ আমাকে দেন, তাহলে প্রথমত আমি মাদক নির্মূল করতে চাই এদেশের প্রথম, যা এই জাতিকে মানে ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আর একটা হলো দুর্নীতিমুক্ত করতে চাই দেশকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি র্যাপিড ফায়ারের অংশটি শেষ করেছেন। এবার আবার একটু বড় ধরনের উত্তরের দিকে যাই। সেটি হচ্ছে যে যেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কথা আমরা শুনি, তাদেরকে আমরা বিভিন্ন সময় হসপিটালগুলোতে আমরা যাদের সাথে আমাদের দেখা হয়, সেলসে যারা কাজ করেন ওষুধের, এই প্রফেশনটায় কিভাবে সহজে আসা যায়, এটি যেমন একটি প্রশ্ন। আবার অনেকেই প্রফেশনে আসবেন কিনা সেটি নিয়ে তারা কনফিউজ থাকেন, কারণ দীর্ঘমেয়াদে ক্যারিয়ার করার সুযোগ আছে কিনা তারা সেটি বুঝে উঠতে পারেন না। আপনার পরামর্শ জানতে চাই। আসলে এই প্রফেশনটা হলো আদি এবং অকৃত্রিম একটা প্রফেশন, সেলস প্রফেশন। তো এখানে আপনার বিশেষ করে সেলস প্রফেশন তো একটা আছে, এর বাইরে মেডিকেল সেলস প্রফেশনটা কিন্তু আরও চ্যালেঞ্জিং। কারণ হয় কি, সেলস প্রফেশনে যারা থাকে তাদের প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট হয় টিভিসির মাধ্যমে, অথবা বিভিন্ন অ্যাডের মাধ্যমে, অথবা বিভিন্নভাবে তারা এদের ডিমান্ড ক্রিয়েট করতে পারে। কিন্তু একমাত্র মেডিকেল প্রফেশনে যেটা আমাদের দেশের, সেটা হলো নিজেকেই আমার প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করতে হয় থ্রু ডক্টর প্রেসক্রিপশন। সুতরাং এটা অনেক মোর চ্যালেঞ্জিং কম্পেয়ার টু এনি আদার সেলস প্রফেশন এইটা। কিন্তু এখানে সুবিধাটা হলো, এই প্রফেশনে যারা আসতে চায়, একটা ভুল কনসেপ্ট এখনও মার্কেটে বোধহয় হচ্ছে, সেটা হলো এখানে বোধহয় কেরিয়ার গড়ার সুযোগ কম, এখানে বোধহয় রেমুনারেশন বা আর্নিংস এর সুযোগ কম। এটি কিন্তু আসলে একেবারে একটা ভুল ধারণা। আমি মনে করি বাংলাদেশের অন্য যে কোনো প্রফেশনের চেয়ে আমি ইয়াং জেনারেশনকে বলতে চাই যে এখানে ক্যারিয়ার গড়ার সুযোগ সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, এখানে কেরিয়ার গড়তে হলে অবশ্যই তাকে সিনসিয়ার হইতে হবে, তাকে অনেস্ট হইতে হবে, তাকে হার্ড ওয়ার্কিং হইতে হবে। তাহলে সে কিন্তু অন্য যে কোনো প্রফেশন এখানে কিন্তু কেরিয়ার গড়তে পারে। আমি মনে করি বাংলাদেশের এই প্রফেশনে একটা লোক, একটা ছেলে, সে যদি সিনসিয়ারলি কাজ করে, মাত্র 10 বছরের মধ্যেই, 8 থেকে 10 বছরের মধ্যেই সে কিন্তু ফিনান্সিয়ালি অনেক সাউন্ড থাকবে। সে অনলি দেখেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু চালাচ্ছে, আমাদের সমস্ত কোম্পানি রিজনাল ম্যানেজার লেভেলে কিন্তু এখন গাড়ি চালাচ্ছে, তার স্ট্যাটাস বাড়িয়ে দিচ্ছে, তার অনেক সুযোগ সুবিধা কিন্তু হচ্ছে। পার্সোনালি যদি আমার কথা বলি, আমার বলতে মানে আমি অহংকার বোধ করি, সেটা হলো আমি নিজেও কিন্তু একেবারে মেডিকেল প্রমোশন অফিসার থেকে আজকে এখানে আসছি। যদি আমার ডেডিকেশন থাকে তাহলে যে কেউ এটাকে কেরিয়ার হিসেবে তার নেওয়া উচিত, এবং এইটা অতি অল্প সময়ের মধ্যে সে তার শীর্ষে পৌঁছাইতে পারবে আর কি, মানে টার্গেটেড যে সেখানে সে যেতে চায়। সে কিভাবে প্রস্তুতি নেবে এখানে আসার জন্য? ধরুন কেউ ফার্মাসিউটিক্যালসে সেলসে কাজ করতে চায়, সে কিভাবে শুরু থেকে প্রস্তুতি নেবে, কোন বিষয়গুলো তার জানতে হবে? আসলে তাকে এখানে আসার আগ পর্যন্ত তাকে খুব একটা কিছু জানার যে প্রয়োজন আছে সেটা আমি মনে করি না। কারণ প্রত্যেকটা আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর সব কোম্পানি একটা নিজস্ব ট্রেনিং ডিপার্টমেন্ট আছে। শুধুমাত্র তার আগ্রহ, তার এই প্রফেশনের প্রতি তার রেসপেক্ট, এটা থাকলে আমার মনে হয় সম্ভব। আর তার বাদবাকি যে জিনিসগুলো আছে, সেলিং স্কিল বলেন, তার স্মার্টনেস বলেন, তার প্রোডাক্ট নলেজ বলেন, সেগুলো আমরা কোম্পানি আমরা শিখিয়ে নিই সেটাকে। শুধুমাত্র ইনিশিয়ালি তাকে আগ্রহ থাকতে হবে, আর এখানে আসার পরে তাকে সিনসিয়ার হইতে হবে, অনেস্ট হইতে হবে, হার্ডওয়ার্কিং হইতে হবে, তাহলে সে এখানে কেরিয়ার করতে পারবে আর কি। অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সময় বলেন যে তারা যতটা হার্ড ওয়ার্ক করতে হয় তাদেরকে অন দ্য জব, সেই তুলনায় তাদের পারিশ্রমিক আরেকটু বেশি হওয়া উচিত, বা তাদের ফ্যাসিলিটিসগুলো আরেকটু বেশি হওয়া উচিত। আপনিও বিভিন্ন সময় নিজেও বলেছেন র্যাপিড ফায়ারে যে আরেকটু ভালো হলে হতো। এটি কি আদৌ করা সম্ভব, বা এই পথে কি আসলে আপনারা ভাবছেন কোম্পানিগুলো? তো আমরা প্রতিনিয়ত এগুলো ভাবছি, এবং প্রতি বছরই কিন্তু আমরা এই ইনফ্লেশনের সঙ্গে আমরাও কিন্তু এটা তাল মিলিয়ে কিন্তু আমরা কিন্তু এটা বাড়িয়ে দিচ্ছি বিভিন্ন অর্গানাইজেশনগুলো। কিন্তু জব এখানে করতে হলে যে কয়টা জিনিসের প্রয়োজন, তার মধ্যে আর্নিংস হলো একটা। প্রত্যেকটা বড় কোম্পানিতে আমাদের এখানে গ্র্যাচুয়েট আছে, আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে, আমাদের এভরিথিং, আমাদের বোনাস কিন্তু গভর্নমেন্টের চেয়েও বেশি আছে। সুতরাং এইখানে যদি কেউ এখানে ঢোকে এই প্রফেশনে, আমি বলবো ঢোকার জন্য বলবো, এবং যদি কেউ 3 মাস চাকরি করতে পারে
তাহলে সে কিন্তু এই প্রফেশনের প্রতি তার একটা দরদ তৈরি হবে, অর্গানাইজেশনের প্রতি তার একটা ফিলিংস তৈরি হবে, তখন সে কিন্তু এখানে টিকে যায়। প্রথমে যারা আসে স্টুডেন্ট লাইফ থেকে হঠাৎ করে আসলো, এসে হঠাৎ করে মনে হতে পারে তাকে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি ট্রাভেলিং করতে হয় এখানে, তখন একটু ডিমোটিভেশন কাজ করে। কিন্তু ওয়ান্স সে 3 মান্থ চাকরি করে ফেললে কিন্তু সে কিন্তু আর এখান থেকে লিভ করবে না 3 থেকে 6 মাস, এটা আমি বলতে পারি আর কি। অনেকে আমরা দেখি যে মার্কেটিংয়ে কাজ করতে চায় কিন্তু সেলসে কাজ করতে চায় না, সবাই অফিসে বসে আরাম করে একটা ডেস্কে বসবে, এরকম এক ধরনের কাজ করতে হয়। আবার আপনারা যারা সেলসে দীর্ঘদিন কাজ করেছেন তারা মনে করেন যে মার্কেটিংয়ের জব শুরুই হওয়া উচিত সেলস থেকে। এরকম মাইন্ডসেটটা কেন তৈরি হচ্ছে? সেলসে তো তাহলে কাজ করা উচিত। এটা হলো ভাইস ভার্সা। কীরকম, ধর আমাকে কাউকে যদি বলা হয় যে তুমি অফিস জব করো 24 মানে অফিস টাইমটা অফিসেই থাকবা, তোমার অন্য কোথাও যেতে হবে না, এটা কিন্তু কারোর জন্য অনেক সে মেনে নিবে। আবার কেউ কিন্তু মেনে নিবে না, কারণ যারা ফিল্ডে একবার জব করে ইউজ টু হয়ে যায় তারা কিন্তু ফিল্ডটাকেই বেশি ভালোবাসে, ওইটাকে বেশি তারা বেশি কমফোর্ট ফিল করে ফিল্ডে কাজ করার জন্য। আবার যদি কেউ মার্কেটিংয়ে কাজ করে সে ইউজ টু হয়ে যায়, তাকে যদি বলা হয় তুমি ফিল্ডে আজ তুমি একটু এখানে ট্যুর করো, অমুক শহরে যাও, তমুক শহরে যাও, বা বাইরে একটু ট্যুর করে আসো, সে কিন্তু তারা অত ভালো লাগবে না। এটা মাইন্ডসেটের ব্যাপার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে আপনি আগামী 1 দশক বা 2 দশক পরে কোথায় দেখেন? আমি দেখি বলতে যে আমাদের আইএমএস রিপোর্ট বা যে সমস্ত জায়গা দেখছি তাতে দেখা যাচ্ছে আগামী এখন এই মুহূর্তে আমাদের 25,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি কিন্তু এইটা। তো ধারণা করা হচ্ছে আগামী 7 বছর বা 8 বছরের মাথায় এটা 50 থেকে 60,000 কোটি টাকার মার্কেট হবে কিন্তু বাংলাদেশে। সুতরাং এটা দেশের অর্থনীতিকে অনেক বেশি কন্ট্রিবিউট করবে। এই ইন্ডাস্ট্রিতে আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে, বেকারত্বর ক্ষেত্রে একটা দূর করার ক্ষেত্রে অনেক বড় একটা রোল প্লে করবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আর পাশাপাশি আমি যেটা প্রথমে একবার বলার সুযোগ হলো আমার, সেটা হলো আমরা যদি গভর্নমেন্টের থেকে আর একটু সাপোর্ট আমরা পাই তাহলে হয়তোবা বাংলাদেশের ওষুধ শিল্প থেকে আরও অনেক বেশি ফরেন কারেন্সি আমাদের দেশে আসবে আর কি, আমরা অনেক বেশি এক্সপোর্ট করতে পারবো ফার্মাসিউটিক্যাল। কারণ অলমোস্ট আমরা প্রায় 146টা দেশে আমরা সব কোম্পানি মিলে 146 থেকে 48টা দেশে কিন্তু আমরা অলরেডি এক্সপোর্ট করছি। অর্থাৎ ইতিমধ্যে সারা পৃথিবীতে এস্টাবলিশড বাংলাদেশের ওষুধ, কোয়ালিটি ওষুধ, বাংলাদেশের ওষুধ ভালো ওষুধ, তারপর ডিপেন্ড করা যায়। তো এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা আরও যত পারি যদি এক্সপোর্ট করি, সেখানে আমাদের অনেক মানে দেশ আরও অনেক বেনিফিটেড হবে আর কি থ্রু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আমরা তেমনটি আশা করি। আজকে আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে, আর যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। দর্শক, যখন আমরা কোভিডের কথা ভাবছি বা কোভিডের যখন একটি ওষুধ আমরা দোকানে গিয়ে বা ফার্মেসিতে গিয়ে কিনছি, এই যারা তৈরি করেছেন, যেই কোম্পানিগুলো তৈরি করেছেন ইকমি ল্যাবরেটরিজের মতো, এই কোম্পানিগুলোর কিন্তু এক মুহূর্ত দম ফেলার সুযোগ ছিল না। আমরা হয়তো দোকানে গিয়ে ওষুধটা পেয়ে গিয়েছি, কিন্তু তার পেছনে কিন্তু অনেক মানুষের ত্যাগ ছিল, সেটি একটি দিক। আবার যখনই আমরা ওষুধের দোকানে গিয়ে কোনো দাম শুনে আক্ষেপ করি বা কোনো ধরনের সরবরাহ নিয়ে আমরা যখন মনে প্রশ্ন জাগে, সেই একদম সাধারণ প্রশ্নগুলোর উত্তরে কিন্তু আজকে আমরা আমাদের এপিসোডে জনাব ফেরদৌস খানের কাছ থেকে খোঁজার চেষ্টা করেছি, এবং তিনি তার অভিজ্ঞতা থেকে যেটি বলেছেন যে বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, সেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে যেমন অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, এবং যখন মেধাসত্ত্বের সুযোগটি আর কিছুদিন পরে আমরা হয়তো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে আমরা আর পাবো না, তখন আসলে যে গবেষণা করে এই খাতটিকে আরও অনেক বেশি চাঙ্গা করার এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতির জন্য করার সুযোগ রয়েছে, সেটি কিন্তু অবশ্যই সম্ভব, এবং সেই জন্য এখন থেকেই কিন্তু কাজ করা উচিত, এবং সেই জন্য নীতি নির্ধারকদের এখন থেকেই সিদ্ধান্তের জায়গাগুলোতে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলা উচিত। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।